শম্ভু মিত্র জন্ম 1915 সালের 22 আগস্ট এবং মৃত্যু 1997 সালের 19 মে। বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তি শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা ছিলেন তিনি। 1939 সালে বাণিজ্যিক নাট্যমঞ্চে যোগ দেন, পরে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হন। 1948 সালে মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন নাট্য সংস্থা বহুরূপী। 1949 সাল থেকে 1971 সাল পর্যন্ত বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর, সফোক্লিস, হেনরিক ইবসেন, তুলসী লাহিড়ী এবং অন্যান্য বিশিষ্ট নাট্যকারের রচনা তার পরিচালনায় মঞ্চস্থ হয়। শম্ভু মিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র ও কন্যা শাওলি মিত্রও স্বনামধন্য মঞ্চাভিনেত্রী। শাওলি মিত্রের নাট্য সংস্থা পঞ্চম বৈদিকের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন শম্ভু মিত্র। তার পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলি হল নবান্ন, দশচক্র, রক্তকরবী, রাজা অয়োধিপাউস ইত্যাদি। তার রচিত নাটকের মধ্যে চাঁদ বণিকের পালা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। 1976 সালে নাটক ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে ম্যাক্সেসে পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। আমাদের আজকের নাটক বিভাব বহুরূপী নাট্যদলের প্রযোজনায় এবং শম্ভু মিত্রের পরিচালনায় 1951 খ্রিস্টাব্দে প্রথম মঞ্চস্থ হয়। প্রাথমিকভাবে শম্ভু মিত্রের পরামর্শে একটা আইডিয়ার কাঠামো ঠিক করে নিয়ে নাটকের কুশীলবেরা যে যার মতো সংলাপ বানিয়ে নাটকটিকে গড়ে তুলেছিল। তবে পরবর্তীতে শম্ভু মিত্র নিজেই এটিকে লিখিত রূপ দিয়েছিলেন। সেটিকেই আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরার একটি ক্ষুদ্র প্রচেষ্টা করছি। আমরা আশা করব আমাদের এই প্রচেষ্টাটি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে শম্ভু মিত্রের বিভাব। এই একাঙ্কিকাটিতে চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়ে উপস্থিত হন। শম্ভু মিত্র শম্ভু, অমর গাঙ্গুলি অমর। ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত। আর বৌদি তৃপ্তি মিত্র। বহুরূপীর সমস্ত সভ্য, স্বজন, পরিজন তাকে ওই নামেই ডাকতেন। নাটকটির শুরু দর্শকের সঙ্গে শম্ভু মিত্রের একটি লম্বা কথোপকথন দিয়ে। পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। সাদাসিধে সাদা আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে শম্ভু মিত্র। তিনি সরাসরি দর্শককে বলতে শুরু করেন, কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন বিভাব নাটক। সংস্কৃত হিসেবে তিনি ঠিক কি বেঠিক সে বিবেচনা করবেন সংস্কৃত পণ্ডিতেরা, কিন্তু নামের দিক থেকে আমাদের একটা সামান্য আপত্তি আছে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, কারণ দুরন্ত অভাব থেকেই এর জন্ম। আমাদের একটা ভালো স্টেজ নেই, সিনসিনারি, আলো, ঝালর কিছুই আমাদের নিজেদের নেই। সঙ্গে থাকবার মধ্যে আছে কেবল নাটক করবার বোকামিটা। তাও যদি বা জোগাড় যন্ত্র করেই অভিনয় একটা ফাঁদি, সঙ্গে সঙ্গে দেখি সরকারের পেয়াদা খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির। তারা পেশাদারের কাছে খাজনা নেন না, কিন্তু আমাদের কাছে নেন, কারণ আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না। তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন, এবং সেই নেওয়াটা এমন বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে যে আমরা সর্বস্ব দিয়ে ধুয়ে আবার বোম কালি বলে রাস্তায় বেরিয়ে পড়ি। তাই অনেক ভেবে চিনতে আমরা একটা প্যাঁচ বের করেছি, যাতে স্টেজের দরকার হবে না। যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। সিনসিনারি, দরজা জানলা, টেবিল বেঞ্চি কিছুরই দরকার হবে না, এমনকি বাংলা সরকারও না। এবার বুদ্ধিটা কি করে এলো তা বলি। এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে রাজা রথারোহণম নাটয়ত, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করবেন। কিন্তু কি যে সেই ভঙ্গি তা আজ কেউ বলতে পারে না। নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল যা করলে দর্শক ধরে নিত যে রাজা রথে চললেন। রথেরও দরকার হতো না, ঘোড়ারও দরকার হতো না, কিন্তু কি সেই ভঙ্গি যা আজকের দর্শক মেনে নেবে?
পুরে দেশের যাত্রায় দেখেছি রাজা বলতেন দূতকে, তমে ঘোড়া নেই করি, চঞ্চল খবর নেই আসিবি। দূত অমনি ছোট ছেলের মতো দুই পায়ের ফাঁকে একটা লাঠি গুলিয়ে ঘোড়ায় চড়ার মতো হেট হেট করতে করতে বেরিয়ে গেল, এবং একটু পরে সেই একই ভঙ্গিতে ফিরে এসে সংবাদ রিপোর্ট করে দিল। দর্শক কিন্তু কেউ হাসল না, সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল যে দূত ঘোড়ায় চড়েই এল এবং গেল। আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, মঞ্চের একপাশে দাঁড়িয়ে চাষি তার জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করল। শেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে ভগবানের কাছে নালিশ জানাতে। চলল বটে, কিন্তু বেরিয়ে গেল না। তক্তার উপরে বার কয়েক গোল হয়ে ঘুরপাক খেল, যেন গ্রামটা অতিক্রম করে যাচ্ছে। তারপর অপর এক পাশে গিয়ে কাল্পনিক মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানকে মনের দুঃখের কথা নিবেদন করতে থাকল। এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল, সে দর্শকের সামনেই মুখে একটা দাড়ি গোঁফ এঁটে পুরুত সেজে অপর পাশে চাষির সামনে গিয়ে আবার ধর্মীয় তর্জন শুরু করে দিল, এবং মাঠ ভর্তি লোক নিঃশব্দে এসব মেনে নিয়ে দেখল। দেখে প্রথমে খুব উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা, কিন্তু যতই ভাবতে থাকলাম ততই যেন আবার কেমন চুপসে গেলাম। মনে হলো লোকে মানবে না। এ শহরে সব কত ইংরেজি জানা লোক, তারা ফি হপ্তায় বিলিতি বায়োস্কোপ দেখে আর পেন্টুলুন পড়ে, ইংরেজি বই। তারপর তারা এসব মানবে কেন? তবে হ্যাঁ, মানতে পারে যদি সাহেবে মানে, যেমন রবি ঠাকুরকে মেনেছিল। এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক, নাম আইজেনস্টাইন, একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। তার লেখা পড়ে জানতে পারলাম যে সে অভিনয়ও ভঙ্গির বহুল ব্যবহার আছে। যেমন ধরুন, কোনো এক নাইট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন। মনে করুন তিনি এই স্টেজের পিছন দিক থেকে গম্ভীরভাবে এগোতে থাকবেন, এবং তার ঠিক পিছনেই দুজন লোক একটা মস্ত দুর্গদ্বার হাতে করে দাঁড়িয়ে রইল। তারা শিফটার। স্টেজের উপর তাদের উপস্থিতিতে কেউ কিছু মনে করেন না। নাইট 2-3 পা এগোল, আর সেই শিফটাররা বড় দরজা রেখে দিয়ে একটা অপেক্ষাকৃত ছোট দরজা ধরে দাঁড়াল। এরকম করে নাইট যখন প্রায় ফুটলাইটের কাছে এসে পড়েছেন, তখন দেখা যায় শিফটাররা এই এতটুকু একটা দরজা ধরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ পার্সপেক্টিভ রচনা হলো আর কি। নাইট কত দূর এসে পড়েছেন তাই বোঝানো হলো। তারপর ধরুন দুজন লোকের লড়াইয়ের একটা দৃশ্য আছে। সে লড়াই সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়, কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে ভীষণভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে কাল্পনিকভাবে মরে গেল। সে মরারও বাহার কত, অর্থাৎ আলতা চিপে অঙ্গ প্রত্যঙ্গের বিভৎস খিচুড়ি দেখিয়ে বাস্তব মরা নয়, সে আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা। ধরুন একবার হয়তো হাতটা নড়ে উঠল, তারপর একটা ঠ্যাং তিত্তির করে কাঁপল, তারপর মুন্ডুটা দুবার নড়ল, চোখটা দুবার ঘুরল, ব্যাস, তারপর জিভ বের করে ইন্তেকাল ফরমান। এবং সেই সময়ে যখন তার সদ্য বিধবা স্ত্রী ছুটে এসে রই রাই করে কাঁদছে,
তখন যদি সেই মৃত লোকটা উঠে পুটপুট করে চলেই যায় তো দর্শকরা কিছু মনে করে, কারণ স্ত্রীর দুঃখটাই প্রধান সেখানে, স্বামীটা তো অবান্তর। এই করে বুকে ভরসায়, কারণ সাহেবে একে সার্টিফিকেট দিয়েছে। এবারে নিশ্চয়ই আমাদের দেশের ইংরেজি শিক্ষিত লোকেরা এর কদর বুঝবে। আর তো কিছুই না, খালি মেনে নেওয়া। ধরে নিন আপনারা যদি মনে করতেন যে এটা একটা গভীর বন এবং আমি একটা হনুমান, তাহলে আমি হাজার আপত্তি করলেও কি চলতো? সকলে মিলে আমার মুখ পুড়িয়ে প্রমাণ করে ছাড়তেন যে আমি তাই। তাহলে সে মনে করাটাই আর একটু বেশি করে করুন না, সব ঝঞ্ঝাট মিটে যায়। যেমন মনে করুন আমি কারোর বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছি আর ডাকছি, অমর, অমর আছো নাকি? অমর স্টেজে আসে। কে? শম্ভুদার মুখোমুখি দাঁড়ায়, কিন্তু দোতলা থেকে নিচে তাকানোর ভঙ্গি করে তাকিয়ে বলে, আরে শম্ভুদা, কি ব্যাপার? নিচে দাঁড়িয়ে কেন? চলে আসুন। অমরের সামনেই দাঁড়িয়ে, কিন্তু বলেন ওপরের দিকে তাকিয়ে, কি করে যাব? দরজা বন্ধ যে। ঠেলুন, খুলে যাবে। সিঁড়ি দেখতে পাবেন, সোজা চলে আসুন। তাই নাকি? দরজা ঠেলার ভঙ্গি করেন। সামনে যেন সিঁড়ি দেখতে পান। সিঁড়িতে ওঠবার ভঙ্গি করতে করতে, আমি তো বুঝতেই পারিনি। কিভাবে বুঝবেন? এভাবে তো কোনোদিন আসেননি। ততক্ষণে শম্ভুমিত্র ওপরে উঠে এসেছেন। তারপর কি ব্যাপার? হঠাৎ এই সময়, মানে এরকম অসময়? এমনি এলাম, একেবারে এমনি নয়, বলতে পারো হাসাতে এলাম, বা হাসির খোরাক জোগাড় করতে এলাম। সম্পাদক বলেছে হাসির নাটক করতে হবে, তার নাকি দারুণ বক্স অফিস। হাসাতে এলেন? তাহা বেশ। চলুন বসবার ঘরে গিয়ে বেশ জমিয়ে বসি। আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। সুতরাং হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে। কথা বলতে বলতেই তারা একই জায়গায় দুবার বৃত্তাকারে ঘুরে যেন অন্য ঘরে এলেন। এই ভঙ্গি করে অমর গাঙ্গুলি বললেন, নিন বসুন এই চেয়ারটাতে, আমি জানলাটা খুলে দিই, যা গরম। অমর পিছনে গিয়ে কল্পিত জানলা খোলেন। শম্ভুমিত্র অমর নির্দিষ্ট কল্পিত চেয়ারে বসার ভঙ্গি করে থাকেন। বাহ, বেশ বাতাস আসছে তো। হ্যাঁ, দক্ষিণমুখী জানলা যে। কি বেশ আরাম করে বসেছেন তো? অমরও এসে শম্ভুমিত্রের পাশে বসেন। কি হে, সিগারেট আছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, এখন আপনি যা চাইবেন তাই পাবেন আমার কাছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করার ভঙ্গি করেন। প্যাকেট থেকে যেন একটা বার করে শম্ভুমিত্রকে দেন, আরেকটি নিজে মুখে নেন। অন্য পকেট থেকে দেশলাই বার করে দুজনার সিগারেট ধরান এবং উভয়ই খুব আরাম করে সিগারেট খাওয়ার ভঙ্গি করেন। কি চা খাবেন নাকি? হ্যাঁ, খেতেই পারি, যদি অসুবিধা না হয়। আরে না, অসুবিধা আবার কি হবে? বাদিকের উইংসের কাছে গিয়ে, বৌদি 2 কাপ চা। যদি অসুবিধা হয় তাহলে। নেপথ্য থেকে বৌদি তৃপ্তি বলেন, না না, কোনো অসুবিধা হবে না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। অমর এসে আবার নিজের চেয়ারে বসার ভঙ্গি করেন। প্রায় সঙ্গে সঙ্গেই বৌদি তথা তৃপ্তি মিত্র দুহাতে করে কল্পিত চায়ের কাপ নিয়ে আসেন। এরা দুজনে বৌদির হাত থেকে চায়ের কাপ নেন। শম্ভুমিত্র নিজের হাতের কল্পিত সিগারেটের দিকে চেয়ে বলেন, এ এত বড় সিগারেটটা নষ্ট হবে? ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। ও দাতা কর্ণ যে। এই কিছুক্ষণের জন্যই। শম্ভুমিত্র সিগারেট ফেলে দেন, পায়ের উপর পা তুলে আরাম করে বসে চা খেতে থাকেন। অমরকেও সেই রকমই আরাম পেতে দেখা যায়। বৌদি দুজনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, তা কি খবর? এই এলাম আর কি। শুধু এলেন না,
হাসাতে এলেন। ও তা কই? হ্যাঁ, কই হাসান? নিজের কল্পিত বসবার ভঙ্গি নির্দেশ করে। কেন, হাসি পাচ্ছে না? হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। না না, কল্পিত চেয়ার থেকে টলতে টলতে দাঁড়িয়ে। সে কি, এত কষ্ট করছি তবু হাসি পাচ্ছে না? আরে এতে হবে না শম্ভুদা, এতে হবে না। অমরও দাঁড়িয়ে ওঠে। হ্যাঁ এতে হবে না। হ্যাঁ, এতে কোনো গল্প নেই, কোনো ওই যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই, কোনো পপুলার অ্যাপিল নেই, খামোখা হাসি পেলেই হলো। ও, হিউম্যান ইন্টারেস্ট, পপুলার আপিল কিছুই নেই না? তাহলে তাহলে কি করা যায়? তাহলে তাহলে সকলেই গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গি করেন, এক একজন এক এক রকম। আচ্ছা, আমি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বলুন না, বলুন। আচ্ছা, পপুলার করতে হবে এই তো? তা পৃথিবীতে সবচেয়ে পপুলার, সবচেয়ে ইন্টারেস্টের জিনিস কি? সবচেয়ে পপুলার লাড়ালাপ্পা। না না, তার চেয়েও পপুলার। তার চেয়েও পপুলার কি? প্রেম। পৃথিবীতে সবচেয়ে পপুলার হচ্ছে প্রেম। সঙ্গে সঙ্গে স্বীকার করে। নিশ্চয়ই, দেখছো না বার্থ রেট কি হাই? বেশ, তাহলে সবচেয়ে পপুলার জিনিস যদি প্রেম হয়, তাহলে আমাদের কি করা উচিত? কি করা উচিত? প্রেমে পড়া উচিত। আহা, সে তো ব্যক্তিগত ব্যাপার। আমাদের আমাদের একটা লভ সিন করা উচিত। লভ সিন? লভ সিনটা আবার কি? আরে লভ সিন বোঝেন না, মানে প্রেমের অভিনয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। লভ সিন, লভ সিন বায়োস্কোপে দেখেছি। আচ্ছা, তাহলে একটা লভ সিন করা যাক, কিন্তু তাহলে তো এই টেবিল চেয়ারগুলো সরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি সরিয়ে দিচ্ছি। দুটো কল্পিত চেয়ার এবং একটা টেবিল ওরা দুজনে নিয়ে যেন রেখে আসে একদিকে, রেখে হাত ঝেড়ে বৌদির কাছে এসে দাঁড়ায়। আচ্ছা, একটা লভ সিন করতে হলে প্রথমেই কি দরকার? কি? চাঁদ, আকাশ আর দক্ষিণের খোলা বাতাস। আরে ওসব তো পরে, তারও আগে দরকার একজন নায়ক এবং নায়িকা। হ্যাঁ, সে তো বটেই, নইলে একা চাঁদার কি করবে? হ্যাঁ, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া। আচ্ছা, তাহলে আমাদের দরকার একজন নায়ক এবং নায়িকা। নায়িকার দরকার? বলেই তাড়াতাড়ি দর্শকদের দিকে তাকিয়ে নায়িকা খোঁজবার ভঙ্গি করেন। অন্যদিকে বৌদি অমরের কাছে গিয়ে, নায়িকা তো আমিই হতে পারি। তুমিই হবে। হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, বৌদি হন না, অনেক দিন থেকেই আমাদের দলে রয়েছেন। আচ্ছা, তাহলে তুমিই হও। আচ্ছা, নায়িকা তাহলে আমি হলুম। এখন নায়ক? অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন। বৌদি একবার শম্ভু মিত্রের দিকে, একবার অমর গাঙ্গুলিকে যেন পরখ করে দেখেন, তারপর সিদ্ধান্ত নেন এবং শম্ভু মিত্রকে উদ্দেশ্য করে বলেন, আচ্ছা, নায়ক তুমিই হও। আমি? বৌদির কথা শুনে অমর স্পষ্টত হতাশ। তারপর অপ্রস্তুত ভাবটা কাটাবার জন্য হাসবার ভঙ্গি করে বলে, হ্যাঁ হ্যাঁ, শম্ভুদা আপনিই হন, আপনিই হন। আমিই হব? হ্যাঁ হ্যাঁ, আমাকে অবশ্য মানায় ভালো, চেহারাটা তো। সে অবশ্য আমাকে কি আর কম মানায়? তা যাকগে, আপনিই হন। এখন তাহলে তুমি নায়ক আর আমি নায়িকা, আর এই ঘরটা ধরো রাস্তা। রাস্তা মানে পাবলিক থরোফেয়ার? আরে বাস, ঘরটা রাস্তা? হ্যাঁ, এইটা একটা রাস্তা। এখান থেকে নায়িকা কলেজ থেকে ফিরছে আর নায়ক আসছে। রাস্তায় তাদের দুজনেরই ধাক্কাধাক্কি হবে। রাস্তায় ধাক্কাধাক্কি হবে? আর তাতেই হবে পরিচয়? হ্যাঁ হ্যাঁ, লভ সিনে তাই হয়। নাও নাও, আমি যাচ্ছি, তুমি এসো। দুজনেই একটু পিছিয়ে গিয়ে স্টার্ট নিতে যান। শম্ভু মিত্র হঠাৎ চেঁচিয়ে ওঠেন, আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো নায়ক। তা এই নায়ক কে? মানে সে কোত্থেকে আসছে? অফিস না কলেজ থেকে? না মানে বলাও তো যায় না আজকাল, স্কুল থেকে।
আরে নায়ক আসছে, এটাই হলো বড় কথা। নায়ক নায়ক ও নায়ক নায়ক, তার অফিস নেই, কলেজ নেই, কিচ্ছু নেই, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়। বাহ, বেশ তো, ঠিক আছে, আমি যাচ্ছি। দুহাত জোর করে প্রণাম করে বলে, জয় নটনাথায়। চলতে শুরু করেন। ওদিক থেকে বৌদিও আসছিলেন। মাঝপথে দুজনায় ধাক্কা লাগে। বৌদি এক পা পিছিয়ে যান। কে আপ দেখতা নেই, চোখ খুলে চলতে জানেন না আপনি? হঠাৎ শম্ভু মিত্রের গালে একটা চড় বসিয়ে দেয়। হাড়ি হাড়ি, এ কি হচ্ছে? মারামারি কেন? বৌদি গম্ভীরভাবে বলেন, আরে লপসিন লপসিন। আরে এই বড় জোকবি লপসিন, তা আমি কি করব? আমতা আমতা করো, আমতা আমতা করো। ইয়ে দেখি বাত এইসি হুই, মানে ব্যাপারটা হলো মানে মানে আপনাকে দেখে আমি মানে বৌদি চোখের কোণ দিয়ে সলজ্জ ভঙ্গিমায় শম্ভু মিত্রের দিকে তাকিয়ে হঠাৎ বাঁ দিকের উইংসের দিকে চলে গিয়ে নেপথ্যে তাকিয়ে বলেন, প্লেব্যাক। নেপথ্য থেকে বেজে উঠল হারমোনিয়াম। একটি মেয়ের কণ্ঠে শোনা যায় মালতী লতা দোলে গানের লাইনটি, কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে গাওয়া। বৌদি গানের কথার সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন এবং দুহাত দিয়ে ধরে থাকেন একটা কল্পিত গাছের ডাল। শম্ভু মিত্র ও অমর গাঙ্গুলি অবাক হয়ে তাকিয়ে থাকায় তাদের বোঝাবার জন্য বলেন, গাছের ডাল, গাছের ডাল। আবার গান আরম্ভ করেন। গানটি ফিল্মি কায়দায় গাওয়া হচ্ছিল। শম্ভু মিত্র বলে ওঠেন, যাও যাও, এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি ওই দোলে দোলে করে? নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি বলেন, আরে সবসময় কি অ্যাস্থেটিক্স দিক দেখলেই হলো? বক্স অফিস বলেও তো একটা কথা আছে। আর বংশদণ্ড বলেও একটা কথা আছে, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। আরে এই কি রবীন্দ্রনাথের গান? বিশ্বভারতী কি পারমিশন দেবে না? আর দিলেও সে অনেক টাকা, আর তাছাড়াও সব বাদ দিয়েও হাসি পাবে না এর থেকে। ঠিক, এতে লোক হাসবে না। আমার তো হাসিই পাচ্ছে না। তাহলে তাহলে সবাই আবার গম্ভীরভাবে ভাবতে শুরু করে। হঠাৎ বৌদি বলে ওঠেন, আচ্ছা আমি আর একটা চেষ্টা করব। কি চেষ্টা? হ্যাঁ, চেষ্টা শেষ পর্যন্ত করতে হবে। ধরো আমরা যদি আর একটা লপসিন করি। আরে এর মাথায় তো লপসিন ভরে রে খালি। যুগটা কি সেটা দেখুন। না না, এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লপসিন, প্রোগ্রেসিভ লপসিন। প্রোগ্রেসিভ লপসিন? সে আবার কিরকম? প্রোগ্রেস করতে করতে লব, নাকি লব করতে করতে প্রোগ্রেস? বাবা, সমস্ত লবই তো দেখি বিয়ের 2 বছরের মধ্যেই গন ফর। আহা দেখোই না, তোমরা কিছু না দেখেই তো মন্তব্য করতে থাকো। আচ্ছা ঠিক আছে, দেখেই নয় মন্তব্য করব। নিন আরম্ভ করুন। হ্যাঁ আরম্ভ করো, দেখাই যাক। বেশ, তাহলে আরম্ভ করছি। নায়ক আছে, নায়িকা তো আছেই, এখন একজন পুলিশ দরকার। যে পুলিশ? এই দেখো ফ্যাসাদ, এখানে পুলিশ কোথায় পাবো? কেন, আপনি হন না। হ্যাঁ হ্যাঁ, আপনি হন। অমর ঘাবড়ে গিয়ে বলে, আমি আমি পুলিশ? মানে এই চেহারায়? হ্যাঁ হ্যাঁ, 32 ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়। আমার 33 ইঞ্চি। ও, তাহলে তুমি তো একেবারে সার্জেন্ট হয়ে যাবে। যাক, তাহলে সব হয়ে গেল, এবারে আরম্ভ করা যাক। এবার পিছনের দিকে তাকিয়ে বলে, আচ্ছা এখানে তো একটা জানলা আছে। হ্যাঁ, দক্ষিণমুখী। আর তার নিচের দিয়েই তো একটা রাস্তা আছে। হ্যাঁ আছে তো, মনি সমাদ্দার লেন। আচ্ছা ঠিক আছে। এবার অমরকে উদ্দেশ্য করে বলেন, আপনি শুনুন, ও যখন দৌড়ে পালাবে আপনি তখন গিয়ে ওকে ধরবেন। কি অমর আমাকে ধরবে? কেন পারবো না ভাবছেন? হ্যাঁ, কত লোককে ধরে ফেললাম। আচ্ছা দেখাই যাক। অমর পিছনে গিয়ে খৈনি খাওয়ার ভঙ্গি করে। বৌদি একবার ভেবে নিয়ে ছোট ছোট স্টেপসে দৌড়ে কল্পিত জানলা দিয়ে নিচে তাকান। হঠাৎ কি দেখে যেন ভয় পেয়ে শম্ভু মিত্রের কাছে দৌড়ে এসে বলেন, ওগো, এক্ষুনি দেখলাম রাস্তার মোড়ে একজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই তোমাকে ধরতে আসছে, তুমি পালাও, পায়ে পড়ি, তুমি পালাও। শম্ভু একটু হেসে
হাত দুটো বুকের ওপর রেখে একটা পা নাচাতে নাচাতে বলেন, কেন আমাকে ধরবে কেন? বাহ, তোমায় ধরবে না? তুমি যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, তোমাকে ধরবে না তো কাকে ধরবে? শম্ভু হঠাৎ যেন ভয় পায়। এই, আমি কেন পলিটিক্যাল লিডার হতে যাব? এইসব যাতা কথা বলো না। অমর পিছন থেকে দৌড়ে এসে বলে, আরে সব কি কথা? এখনই কে সত্যি বলে মনে করবে সে যে হাসতে গিয়ে কাঁদতে হবে। হ্যাঁ, বহুরূপী তখন লাঠি উঠবে। দর্শকদের দিকে তাকিয়ে বলেন, না না মশাই, এইসব সত্যি নয়, আপনারা একদম বিশ্বাস করবেন না। আরে এ তো মহা মুশকিল হলো। তুমি যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হও, তাহলে তো গল্পের পলিটিক্যাল সিগনিফিকেন্স আসবে কোত্থেকে? গল্পটা প্রোগ্রেসিভ হয় কি করে? ও, গল্পটা প্রোগ্রেসিভ হবে না? না, তাহলে 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 হয়েই ফেলুন শম্ভুদা। দাঁড়াও, আমি চিন্তা করে দেখি। সামনের কপালে চুল নামিয়ে চিন্তার ভঙ্গি করেন। না না, আর চিন্তা নয়, ওগো তুমি পালাও, চলো ওই সিঁড়ি দিয়ে। দুজনে ছোট ছোট স্টেপসে দৌড়ে প্রায় ফুটলাইটের কাছে যান। হঠাৎ বৌদি থেমে বলেন, না না, সিঁড়ি দিয়ে নয়, ওরা বোধহয় সিঁড়ি দিয়েই উঠে আসছে। তুমি ওই ওই জানলা দিয়ে পালাও। আবার সেইভাবে দৌড়ে পিছনের নির্দিষ্ট জানলার কাছে গিয়ে থামেন। নাও, তুমি এই জানলা দিয়ে লাফিয়ে পালাও। এই জানলা দিয়ে? জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে ভয় পান। এত উঁচু থেকে লাফাবো? হ্যাঁ হ্যাঁ, লাফাও, তুমি তো নায়ক, তুমি তো সহজে মরবে না। ওগো তুমি পালাও, তুমি বীর, তুমি পালাও। বীর হয়ে পালাবো। এক হাত দিয়ে কল্পিত জানলার গড়াত ধরেন এবং একটা পা সেই জানলার ওপর রাখেন। রেখে বলেন, তা আমারও তো কিছু বলার দরকার, আমি কি বলবো? আরে বার্নার্ড শ থেকে একটা ডায়লগই বলো। বার্নার্ড শ? আচ্ছা। জানলা থেকে হাত পা নামিয়ে একটু সাহেবী কায়দায় বলেন, দ্য নাইট ইজ কলিং মি, মি মি। দূর, আমার মনেই পড়ছে না। আমি বরং তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি। ফিল্মি ঢঙে বলেন, আমি তো চললাম, আবারও দেখা হয় কিনা কে জানে। বলে জানলার নিচে তাকিয়ে নিচে লাফিয়ে পড়ার ভঙ্গি করেন এবং লাফিয়ে নিচ থেকে ওপরের দিকে তাকিয়ে থাকেন। বৌদি জানালা ধরে নিচের দিকে তাকিয়ে বললেন, আমি তো এখানেই থাকবো, যদি মনে হয় সময় পাও। সেই রকম ভঙ্গিতেই শম্ভু মিত্র নিচে থেকে হাত নাড়েন। বৌদি কান্নার ভঙ্গিতে মুখে হাত দিয়ে জানালার কাছ থেকে দৌড়ে চলে আসেন ফ্রন্ট স্টেজে, যেন কান্নায় ভেঙে পড়েন। অমর এতক্ষণ নিচে দাঁড়িয়ে খৈনি খাচ্ছিল। হঠাৎ যেন সে দেখতে পেল বাড়ির জানালা দিয়ে কে যেন লাফিয়ে পড়ল। সেই দিকে তাকিয়ে বলে উঠল, আরে আরে খিড়কি সে কি উতারায়া, চোটটা হঙ্গে জারুর, আরে আরে পাকড়ো। এই সেরেছে, এ আবার কি ভাষা? শম্ভু মিত্র এবং অমর গাঙ্গুলি নিজেদের জায়গায় দাঁড়িয়েই খুব জোরে দৌড়ানোর ভঙ্গি করেন। সেইভাবে দৌড়াতে দৌড়াতেই অমর চিৎকার করতে থাকে, আরে পাকড়ো পাকড়ো। কিছুক্ষণ পরে হঠাৎ দুজনা থেমে যান। অমর মুখ মুছতে মুছতে সামনের দিকে চলে যান, একটু গম্ভীর তার মুখ। শম্ভু মিত্র ও বৌদি উৎসুক দৃষ্টিতে তার পেছনে পেছনে যান। কি হলো? কেমন হলো? হলো না, কিছুই হলো না। কিছুই হলো না মানে? হাসি পেল না? না, হাসি পেল না। বৌদি শম্ভু মিত্রকে বলেন, কি, তোমারও হাসি পেল না? হ্যাঁ, আমার মানে একটু একটু হাসি পাচ্ছিল। সে আপনি নায়ক হয়ে বসে আছেন, আপনার তো হাসি পাবেই। তাহলে আপনার হাসি পেল না? না, এতে আমার হাসি পেল না। বৌদি ক্রমশ রাগতে থাকেন। তাহলে আপনার হাসি পেল না? অমর ক্রমশ দুর্বল হয়ে পড়ে। না, পেল না। তাহলে আপনার হাসি জীবনে কোনোদিন পাবেন। বৌদি রেগে স্টেজ থেকে চলে যান। দিলে তো রাগিয়ে। সত্যি কথা বলার দোষ। কে বলেছে সত্যি কথা বলতে? সংস্কৃত পড়নি? মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি। তাহলে শম্ভু মিত্র প্রথমে কোমরের পেছনে হাত রেখে এবং তার পেছনে অমরও সেই একইভাবে নিজের পেছনে হাত রেখে দাঁড়ান বিশেষ ভঙ্গিতে। সেইভাবে একবার স্টেজের ডান দিক থেকে বাঁ দিকে
একবার বাদিক থেকে ডান দিকে ঘুরতে থাকেন, মুখে ভীষণ চিন্তা। হঠাৎ শম্ভু মিত্র অমরের পিঠে ধাক্কা দিয়ে বলেন, হয়েছে। কি হয়েছে? জীবন কোথায়? অমর বুকে হাতটা দিয়ে হাড়টা অনুভব করতে করতে বলে, কোথায়? রাস্তায়, মাঠে, ঘাটে, এই চার দেওয়ালের মধ্যে। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। সুতরাং চলো, বাইরে চলো, হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে। চলুন যাওয়া যাক। দুজনে সেই জায়গাতেই দুবার বৃত্তাকারে ঘুরে সিঁড়ির কাছে আসেন এবং কল্পিত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। দরজা বন্ধ করে দিয়ে যেন রাস্তা দিয়ে চলতে থাকেন চারিদিকে দেখতে দেখতে। একটু হেঁটে তারপর এক জায়গায় দাঁড়িয়ে আবার হেঁটে যাওয়ার ভঙ্গি করেন। কই হে, কিছুই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, জীবনও শুকিয়ে যাচ্ছে, এই থেকেই বোঝা যায়। হঠাৎ একপাশ থেকে একজন লোক একটা মোটর আঁকা ছবি ধরে মুখে হর্নের আওয়াজ করতে করতে ওদের ক্রস করে চলে যায়। আর একটা লোক বাসের ছবি নিয়ে অন্য দিক থেকে আসে। অমর যেন বাস চাপা পড়ছিল, শম্ভু মিত্র টেনে নেন ও বাস ড্রাইভারকে বকে ওঠেন। বাস ড্রাইভার নিজের ভাষায় চেঁচিয়ে ওঠে। হাত রিকশার ছবি নিয়ে মুখে টুংটুং করতে করতে একটি লোক ঢোকে চলে যায়। শেষে একটা লোক ট্রামের ছবি নিয়ে ঢোকে, মুখে ট্রামের ঘন্টির ঠ্যাং ঠ্যাং আওয়াজ। সে সোজা রাস্তা ধরে মঞ্চের একদিক থেকে অন্য দিকে চলে যায়। শম্ভু মিত্র বলেন, দেখেছ, ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলেছে। ওরা তখন হাঁটার ভঙ্গিতে পা নেড়ে চলেছেন। না, কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। শম্ভু মিত্র সেই দিকে তাকিয়ে দূরে মিছিল দেখতে পেয়ে বলে ওঠেন, এই দেখো, এ আবার মিছিল আসছে। এই নিয়ে নাটক লেখো, দেখো পুলিশেও ছাড়বে না আর লোকেও দেখবে না। শোভাযাত্রীদের আওয়াজ শোনা যাচ্ছে আরও কাছে। শম্ভু মিত্র উল্টো দিকে তাকিয়ে বলে ওঠেন, এই রে, পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পালাও। হ্যাঁ, বলেন কি? দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইংস দিয়ে পালান। মিছিল ঢোকে অভিনেতার বাহাতের পিছনের উইং দিয়ে। কয়েকজন মেয়ে এবং কয়েকজন ছেলে। সামনের কয়েকজন হাতটা উঁচু করে থাকে, যেন ফেস্টুন বা পতাকা কিছু ধরে আছে। খুব ছোট ছোট স্টেপে এগোয় তারা। আস্তে আস্তে মুখে বলতে থাকে। এরা কিছুটা ঢুকে গেলে অন্য দিক থেকে অর্থাৎ অভিনেতার ডান হাতের গেট উইং দিয়ে একজন সার্জেন্ট এবং দুজন পুলিশ অফিসার ঢোকে। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। পুলিশেরা হাতে বন্দুক ধরে রাখার ভঙ্গি করে। সার্জেন্ট মুখে বলতে বলতে আসেন, লেফট রাইট, লেফট রাইট। প্রায় ওদের কাছে এগিয়ে বলেন, হল্ট। পুলিশেরা মার্চ বন্ধ করে। শোভাযাত্রীরা একই জায়গায় দাঁড়িয়ে চলার ভঙ্গি করতে থাকে এবং ওই একই কথা বলে যেতে থাকে। সার্জেন্ট বললেন, তোমরা ফিরে যাও। কেউ উত্তর করে না, একইভাবে স্লোগান দিতে থাকে। তোমরা ফিরে যাবে কি না? শোভাযাত্রীদের মধ্যে সামনের মেয়েটি বলে ওঠে, না। তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব। শোভাযাত্রীরা পরস্পরের দিকে তাকায়। উচ্চগ্রামে আবার শুরু করে। সার্জেন্ট প্রচণ্ড রেগে পুলিশের দিকে আর একবার মিছিলের দিকে তাকায়। পরে পুলিশদের বলে, রেডি, এম। পুলিশেরা বসে পড়ে এবং কল্পিত বন্দুক তাক করে ধরে। হঠাৎ মিছিলের সামনের ছেলেটি খুব তীব্র গলায় বলে ওঠে, সার্জেন্ট আর বলতে না দিয়ে, ফায়ার।
বন্দুকের আওয়াজ হয়। একটি ছেলে ও একটি মেয়ে চিৎকার করে পড়ে যায়। শোভাযাত্রীরা সকলে বসে পড়ে। তাদের মধ্যে একটা হাহাকার আর গোঙানি শোনা যায়। পুলিশেরা মার্চ করতে করতে চলে যায়। সারা স্টেজ তখন লাল আলোয় ভরে গেছে। অমর দৌড়ে ঢোকে। আহত মেয়েটির মাথায় হাত দিয়ে দেখতে থাকে। শম্ভু মিত্র ঢোকেন। অমরের পিঠে টোকা দিয়ে বলেন, কি অমর, এবার হাসি পাচ্ছে? দর্শকের দিকে তাকিয়ে বলেন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। আস্তে আস্তে মঞ্চে পর্দা নেমে আসে। এতক্ষণ আপনারা শুনছিলেন শম্ভু মিত্রের বিভাগ। শম্ভু মিত্রের চরিত্রে অর্পণ নন্দী, বৌদি তথা তৃপ্তি মিত্রের চরিত্রে প্রিয়া নন্দী, অমর গাঙ্গুলির চরিত্রে সৌম্য আস এবং পাঠকের ভূমিকায় অমর্ত্য সূত্রধর। এছাড়া সমবেত কণ্ঠে দেবজ্যোতি দাস ও জয় স্বর্ণকার।